নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির অর্থাৎ আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিকে গ্রেফতার করেছে র্যাব 11। একই সাথে আরসার 6 সদস্যকে গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকালীন তাদের কাছে নগদ মোট 21,39,100 টাকা এবং অস্ত্রসহ উদ্ধার করা হয় এবং যতটুকু খবর পেয়েছি তাদেরকে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আমরা গ্রেফতারের পরবর্তী খবরাখবর এবং বর্তমান অবস্থা জানবো সহকর্মী আজিম নিহাজের সাথে। আসলে তাদেরকে কিভাবে গ্রেফতার করা হয় এবং তাদের গ্রেফতারকালীন কি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়? আমরা যেটি খবর পেয়েছি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে সেখান থেকে আমরা যেটি জেনেছি, নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জের ভূমিপল্লী নামে একটি জায়গা রয়েছে, সেখান থেকে একটি টাওয়ার থেকে মূলত তাদেরকে আটক করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে তারা একটি গোপন বৈঠকে বসছিলেন। সেই বৈঠক থেকে পুলিশ তাদেরকে আটক করে এবং সেই সময় তাদের কাছ থেকে বেশ কিছু নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা আসলে সেখানে কেন গিয়েছিল এবং আমরা যেটি দেখলাম যে তাদেরকে সেখান থেকে আটক করার পরে পুলিশ আদালতে সুপর্দ করে এবং সেখান থেকে তাদের বিরুদ্ধে প্রত্যেকের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ডও মঞ্জুর করেছে। এখন আমরা যেটি জেনেছি যে আগামীকাল থেকে তাদেরকে রিমান্ডে নিয়ে গেলে হয়তো অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। আচ্ছা, এই যে আরসার প্রায় 6 জন সদস্য প্রধানসহ নারায়ণগঞ্জে অবস্থান করছিল, তাদের কি পূর্বে কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা? এখন শুধুমাত্র নারায়ণগঞ্জের যে সিদ্দিরগঞ্জে আটক হয়েছে সেরকম না, আমরা যেটি খবর পেয়েছি ময়মনসিংহেও তাদের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে আরসার একই সাথে। এবং হঠাৎ করে প্রশ্ন উঠছে হলো, যেহেতু আমরা বেশ কিছুদিন ধরে যেটি জানি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু মাঝে মধ্যে আতাউল্লাহ জুনুনি তার ভিডিওগুলো প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা যেটি দেখি যে তার পারিপার্শ্বিক অবস্থা থেকে বোঝা যায় যে তার ভিডিওগুলো প্রায় সময় মিয়ানমারে সে করে, সেখান থেকে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিত। এখন হঠাৎ করে সে আসলে নারায়ণগঞ্জে কেন গেল এবং সিদ্দিরগঞ্জের যে টাওয়ারটিতে বৈঠকের কথা বলা হচ্ছে সেখানে কেন বৈঠকটি করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু শুধুমাত্র আরসার সদস্য আটক করা হয়েছে সেরকম নয়, তাদেরকে সহযোগিতার জন্য মনিরুজ্জামান নামে একজনকেও আটক করা হয়েছে। ফলে একই সাথে সিদ্দিরগঞ্জে অবস্থান, ময়মনসিংহে অবস্থান এবং তাদেরকে হঠাৎ করে দুই জায়গা থেকেই কিন্তু আটক করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে যে তারা একটা বড় ধরনের নাশকতার জন্য তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন এবং বাংলাদেশে অনুপ্রবেশ করে মূলত তারা সেই জায়গাগুলো নিরাপদ মনে করে সেখানে অবস্থান নিয়েছিলেন, যেখান থেকে নাশকতার পরিকল্পনা সহজে তারা করতে পারবেন। এটি কিন্তু যেই আইনশৃঙ্খলা বাহিনীর যারা আটক করেছে তারাও কিন্তু সম্ভাব্য অনেক ধরনের সন্দেহই তাদের মধ্যে তৈরি হয়েছে। তারাও বলছেন যে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা থেকে হয়তো আরসা প্রধান হঠাৎ করে এই বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, তাদের তো আমাদের বর্ডারের যে অবস্থা সেখান থেকে প্রায় সময় দেখা যায় যে ইলিগেলি অনেকে এপার থেকে ওপারে সহজেই যাতায়াত করে ফেলে এবং যদিও আইনশৃঙ্খলা বাহিনী সেখানে বর্ডারের যে নিরাপত্তা রক্ষীরা আছেন তাদের চোখ ফাঁকে দিয়ে সে কাজটি করে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে হঠাৎ করে তাদের কিন্তু থাকার কথা, আমরা যেটি জানি যে বেশ কিছুদিন না অল্প কিছুদিন আগেও আমরা যেটি দেখেছি যে মিয়ানমারে তারা যুদ্ধ করছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এবং নিজেদের স্বাধীন ভূমি ফেরত পাওয়ার জন্য। এমন একটা সময়ে বাংলাদেশের যেখানে রাজনৈতিক অবস্থা ঠিক নাই, কোনো স্টেবল পরিস্থিতি নাই, সেই সময়ে হঠাৎ করে কেন আরসার যিনি প্রধান তিনি হঠাৎ করে দলবল নিয়ে বাংলাদেশে হঠাৎ করে কেন প্রবেশ করলে, এটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে তারা আসলে তাদের চোখ ফাঁকি দিয়ে কেন এতদূর তারা যেতে সক্ষম হলো এবং তারা কি আসলে গতকালই ঢুকেছে বা পরশুদিনই ঢুকেছে নাকি আরও বেশ কিছুদিন ধরে ঢুকে বাংলাদেশে আসলে এই নিরাপদভাবে অবস্থান করছিলেন? এক্ষেত্রে আমি বলবো হলো গোয়েন্দা সংস্থাগুলোর যেই কর্মকাণ্ড সেক্ষেত্রে নিঃসন্দেহে তাদের ঢিলাঢালা ভাব হয়তো ছিল, না হলে এত বড় একটি সন্ত্রাসী সংগঠনের একজন প্রধান তার দলবল নিয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে, তাদের ভারী যে অস্ত্রগুলো তাদের হাতে দেখা যেত হয়তো সেই অস্ত্রগুলো বাংলাদেশে ঢুকে যেতে পারে, সেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা হয় নাই। ফলে এটা একটি বড় ধরনের অশনি সংকেত এবং আমাদের জন্য এটি বড় ধরনের ঝুঁকির একটা বিষয় যে হঠাৎ করে আরসার কেন হঠাৎ করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে কী করতে চাচ্ছে আসলে তারা। একটি বিষয় যে আরসা প্রধান আতাউল্লাহ জুনুনি, তার যে বিষয়টি আমরা জানি সেটা হচ্ছে তার পারিবারিকভাবে সে রাখাইন রাজ্যের, কিন্তু তার জন্ম হচ্ছে পাকিস্তানের। আসলে তার উত্থানটা কীভাবে, যেটি সবার জানার ইচ্ছে। এটি আসলে উইকিপিডিয়া এবং বিভিন্নভাবে তাকে নিয়ে যারা গবেষণা করেন, রিসার্চ করেন এবং আমরাও দীর্ঘদিন ধরে এই ফিল্ডে কাজ করছি, সুতরাং আমরা বেশ কিছু জায়গা থেকে বিচ্ছিন্নভাবে অনেকগুলো তথ্য আমরা পেয়েছি এবং পাই। সেখানে আমরা যেটি জানি যে 60-এর দশকে মিয়ানমার থেকে পালিয়ে একটা পরিবার তারা মূলত পাকিস্তানে চলে গিয়েছিলেন করাচিতে। সেখানে যাওয়ার পরে মূলত আতাউল্লাহর সেখানে জন্ম হয়েছিল। পরবর্তীতে সেই আতাউল্লাহ কিন্তু 2012 সালে সেখান থেকে সৌদি আরবে গিয়েছিলেন, সেখান থেকে আবার এসে তালেবানের কাছে সেও
প্রশিক্ষণ নিয়েছিলেন, বিভিন্নভাবে সে বেশ কিছু গেরিলা হামলায় অংশ নিয়েছিলেন। সেখানে আফগানিস্তানেও তার বেশ কিছুদিনের অবস্থানের অস্তিত্ব আমরা পেয়েছি। পরবর্তীতে সৌদি আরব থেকে সরাসরি তারা এই আরসা সংগঠনটা করার জন্য তারা বিভিন্নভাবে যোগাযোগ করেন এবং এই আরসা সংগঠনটা করার জন্য তার প্রধান সহযোগী, অর্থাৎ বলা চলে যে সেই সংগঠনের সেকেন্ড ম্যান হাশেম ওরফে, যাকে আমরা এখানে আরিফ নামে চিনতাম, যাকে এই আরসার মাধ্যমেই হত্যা করা হয়েছে বলে আমরা পরবর্তীতে জানতে পেরেছি, সেই হাশেম এবং আতাউল্লাহ উভয়ে মিলে তারা সেখানে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। করার পরে তারা মিয়ানমারের দিকে অগ্রসর হয়েছিলেন। মিয়ানমারে অবস্থান নিয়ে তাদের বিরুদ্ধে যেটি অভিযোগ রয়েছে, 2016 সালে মিয়ানমারের একটি নিরাপত্তা চৌকিতে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে এবং সেই হামলার প্রেক্ষিতেই কিন্তু পরবর্তীতে জান্তা সরকার সেই অজুহাতটি কাজে লাগিয়ে রোহিঙ্গাদের উপর নিপীড়ন তৈরি করেছিল, গণহত্যা চালিয়েছিল, যে কারণে 2017 সালের শেষের দিকে রোহিঙ্গারা বাংলাদেশে প্রাণ বাঁচাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। এখন দীর্ঘদিন ধরে আমরা যেটি জেনে আসছি যে সাধারণ রোহিঙ্গা যারা, তারা আসলে এই আশার সাথে সম্পৃক্ত নয় কেউই, এবং তারা বিভিন্নভাবে জিম্মি করে বা লুবে ফেলে অনেক সদস্য সংগ্রহ করেছিলেন এবং সেই সদস্যদের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে তারা মূলত ইয়াবা, অস্ত্র এবং অন্যান্য মাদক সহ নানা ধরনের, বিশেষ করে চাঁদাবাজি হতো, মানুষকে অপহরণ করা হতো, খুন করা হতো, কন্ট্যাক্ট কিলিং করতো তারা, এই ধরনের নানা ধরনের অপরাধের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা পরবর্তীতে ধীরে ধীরে দেখলাম যে সেখানে আবার আরএসইউ নামে আরেকটি সন্ত্রাসী সংগঠন রয়েছে, তাদেরও উত্থানের গল্প আমরা দেখেছি। সেই গল্পের সময় হঠাৎ করে দেখা যায় যে দুই সংগঠনের মধ্যে মারাত্মকভাবে ক্লেশ লেগে যায়। পরবর্তীতে ক্যাম্পের মধ্যে উভয় গ্রুপের সংঘর্ষে সেখানে প্রায় সময় আমরা মৃত্যুর খবর শুনি। এমনও হয়তো এমন কোনো দিন নেই যেদিন আমরা রোহিঙ্গা ক্যাম্পে হত্যাকাণ্ডের খবর খুব একটা শুনিনি। পরবর্তীতে এই আরসার প্রধান আতাউল্লাহ তার সঙ্গভাঙ্গ নিয়ে মূলত নিরাপদ একটা ঘাঁটি তৈরি করেছিলেন শূন্যরেখায় যে ক্যাম্পটা ছিল দীর্ঘদিন ধরে কুনারপাড়া এলাকায়। সেই শূন্যরেখার ক্যাম্পে তারা অবস্থান নিয়েছিলেন। সেখানে অবস্থান নিয়ে বেশ কিছু সুড়ঙ্গ করেছিলেন। আপনি যদি বাংলাদেশ থেকে অভিযান চালান তাহলে সে অনায়াসে মিয়ানমারে চলে যেতে পারবে, মিয়ানমার থেকে অভিযান চালালে অনায়াসে বাংলাদেশে চলে আসতে পারবে। সেখানে সে একটা আরাকান গোল্ডেন হোটেল নামে একটা রেস্টুরেন্টও করেছিলেন, যেখান থেকে মূলত মাদকের নিয়ন্ত্রণ করতেন এবং মাদক পাচার করতেন। এবং সেখান থেকে এই আতাউল্লাহকে ধরতে গিয়ে পরবর্তীতে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা সেখানে অভিযান চালাতে গিয়ে তারা আরসার হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছিলেন। সেই খুনের পরে তাদের বিরুদ্ধে একটা মামলাও হয়েছিল এবং সেই সময় বেশ কিছু আরসার সদস্যকে আটক করা হয়েছিল। যদিও আতাউল্লাহ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং বিভিন্ন সময় তাকে আটকের একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই গুঞ্জনগুলো আজকেই সত্যি হলো। এবং এখানে সবচেয়ে বড় প্রশ্ন যেটি, তারা কেন হঠাৎ করে বাংলাদেশে ঢুকলো, সেই প্রশ্নের উত্তর অবশ্যই বাংলাদেশ সরকারকে খুঁজে বের করতে হবে। এবং একই সাথে তারা এত বড় একটি সীমান্ত ক্রস করে ঢুকলো, সীমান্ত ক্রস করার পরে তারা দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ সহ তারা বাংলাদেশের ওই প্রান্তের জায়গাগুলো ধীরে ধীরে সেখানে অবস্থান নিচ্ছে। এটাতে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে, এখন লিডিং যে গোয়েন্দা কর্মকর্তারা আছেন, তারা কোনোভাবে দায় এড়াতে পারেন কি না সেটি আমার প্রশ্ন। এবং এই মানুষগুলোর, এই আরসার যে সংগঠনটি রয়েছে, তাদের কোনো সত্যিকার অর্থে কোনো নাশকতার পরিকল্পনা আছে কি না, বা কেন তারা ঢুকতে চাচ্ছিল, কারা তাদেরকে ঢোকাচ্ছিল, পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছিল, সেটি আসলে যা সাধারণ মানুষকে একটু স্পষ্ট করা দরকার। কারণ এটি স্পষ্ট করা না গেলে মানুষের মধ্যে আতঙ্ক আরও বেশি বৃদ্ধি পাবে। আমরা ধারণা করছি যে তাদের সদস্যরা বাংলাদেশের বা বিশেষ করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যেহেতু অবস্থান তাদের আগে থেকেই আছে, ফলে এটি আসলে এখন তাদের অন্যান্য সদস্যরা কোথায় আছে না আছে এগুলো খুঁজে বের করা দরকার। একই সাথে এই আরসা প্রধানকে আটকের খবরটা ছড়িয়ে পড়ার পর থেকে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে আমাদের সাথে বেশ কিছু বিভিন্নভাবে তাদের সাথে যে সাধারণ রোহিঙ্গাদের সাথে তথ্য আদান প্রদান করা হয়, তাদের মধ্যে বেশ উচ্ছ্বসিত হবার একটি ভাব আমরা দেখতে পেয়েছি। তারা সবাই অনেক খুশি যে দীর্ঘদিন ধরে একটা সন্ত্রাসী সংগঠনের প্রধানকে আটক করা হয়েছে, সেটাতে তার অনেক ঘনিষ্ঠ লোকজনকেও সেখানে আটক করা হয়েছে। ফলে তারা আশা করছেন যে অন্য যে সংগঠনগুলো এখন সেখানে অ্যাক্টিভ আছেন রোহিঙ্গা ক্যাম্পে, একইভাবে তাদেরকেও যেন দ্রুত আটক করা হয় এবং তাদের সদস্য প্রধান থেকে শুরু করে যারা যেখানে আছে আটক করে একটা শান্তিপূর্ণ পরিবেশ উখিয়া টেকনাফে নিয়ে আসার জন্য এটি সাধারণ রোহিঙ্গাদের যেমন প্রত্যাশা, একইভাবে কক্সবাজারের মানুষেরও প্রত্যাশা। একটি বিষয় বলবেন যে সীমান্তের ওপার থেকে এপারে এসেছে, তাও একটি সন্ত্রাসী সংগঠনের প্রধান সহ, এই যে
তবে গ্রেফতারকালীন তাদের কাছ থেকে অত্যাধুনিক তেমন কোনো অস্ত্র উদ্ধার করা হয়নি, জাস্ট নগদ নগদ টাকা আর কিছু দেশীয় অস্ত্র। এখন আপনার কি ধারণা যে একটি সশস্ত্র যে সন্ত্রাসী সংগঠনের প্রধান এক দেশ থেকে অন্য দেশে এসেছে, তারা কি অত্যাধুনিক অস্ত্র আনবে না, নাকি এই 5 জন আশ্রয় সদস্য ছাড়া অন্য আরও সদস্য থাকতে পারে দেশে? এটাই তো আমার সবচেয়ে বড় প্রশ্ন। তাদের কাছ থেকে টাকা উদ্ধার করা হয়েছে এবং এই অস্ত্রগুলো হয়তো তারা সেখানে নিয়ে যায় নাই, অথবা বাংলাদেশে পার করেনি। যদি পার করে থাকে সেক্ষেত্রে এই অস্ত্রগুলো অবশ্যই উদ্ধার করা দরকার। আমার যেটি ধারণা যে তারা তাদের ভারী অস্ত্রগুলো পারে রেখে আসার মতো পরিস্থিতি হয়তো সেখানে নাই বলে তারা এখানে চলে আসছে। তা আমার প্রত্যাশা থাকবে এই স্পষ্ট জিনিসগুলো জাতির সামনে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, আমি বিশ্বাস করি যে তারা অনেক বেশি শক্তিশালী এবং তারা অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করে, অনেক বেশি বিচক্ষণ। এই যে রহস্যগুলো আমাদের মাথায় ঘুরছে, যে প্রশ্নগুলো ঘুরছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিঃসন্দেহে তারা খুঁজে বের করবেন। আমরা একজন সহকর্মীর কাছে যাব, সাজন বড়ুয়া। আপনি বলবেন যে সীমান্তের ওপার থেকে এপারে এসেছে, তাও একজন সন্ত্রাসী সংগঠনের প্রধান। এই বিষয়টি কি আসলে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আগে রোহিঙ্গাদের বিষয়ে যাব, যেখানে আমি মনে করি এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি হচ্ছে আতাউল্লাহ জুনানী আটকের বিষয়টা, এবং তার আটকের মধ্য দিয়ে রোহিঙ্গারা আসলে তাদের যে আতঙ্কগ্রস্ত যে রোহিঙ্গাগুলো আছে, তারা এখন আমি মনে করি তাদের মধ্যে স্বস্তি পেরেছে। কেননা এই আতাউল্লাহ জুনানী বা তার যে দল আরসা, এই সংগঠনটা আসলে তাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ, বিভিন্ন হত্যা, চাঁদাবাজি, মাদক পাচার এবং রোহিঙ্গা ক্যাম্পের মানুষদের এক প্রকার তিনি জিম্মি করে রেখেছিল, যার কারণে ওই রোহিঙ্গারা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এবং এই আতাউল্লাহ জুনানীর প্রথমে আমি তার উত্থানটা একটু বলি। তিনি 2016 সালে তিনি মিয়ানমারের বর্মি পুলিশ ক্যাম্পে একটি হামলা চালিয়েছিল। এই হামলার মাধ্যমে পরবর্তী তিনি যখন দায় স্বীকার করে অনলাইনে এসে, তারপর থেকে তিনি ফোকাসে এসেছিল এবং তার যে বিদ্রোহী সংগঠন সেটি আত্মপ্রকাশ পায়। পরবর্তীতে দেখা যায় কি সেই সূত্রের জের ধরে রোহিঙ্গাদের বিতাড়িত করেছিল জান্তা বাহিনী। এবং 2017 সালে আমরা যে আরেকটা ঘটনা দেখি, দ্বিতীয়বারের মতো তিনি একটি চৌকিতে একটি জঙ্গি হামলা চালায়, যার দায় পড়ে আরসার উপর, এবং সেখানে প্রায় 71 জন আরাকানের যে মিয়ানমারের নাগরিক তারা কিন্তু নিহত হয়েছিল। এই দুই ঘটনাকে কেন্দ্র করে আরসা একদম ফোকাসে চলে আসছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে আরসার যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে প্রায় এখন পর্যন্ত 200-র অধিক তারা সদস্য আটক হয়েছে। তারপরে কিন্তু এই ক্যাম্পে তাদের যে বিচরণ, অন্যান্য যে আরসার সদস্যরা আছে তারা নিয়মিত তাদের যে টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, টার্গেট কিলিং, এসব কিছু মিলিয়ে তারা ক্যাম্পকে একদম অতিষ্ঠ করে তুলেছিল। পরবর্তীতে এমনটা হয়েছিল কি আসলে এই আইনশৃঙ্খলা বাহিনীর একদম পুরস্কার ঘোষণা করা দিয়ে দিচ্ছিল, যাকে আতাউল্লাহকে যদি ধরে তারা আইনশৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিতে পারে, এরকম একটা তারা ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে দেখা যায় কি আতাউল্লাহ একদম তিনি আত্মগোপনে চলে যায়, তিনি কোনো মতে সামনে আসে না। তারপরে কিন্তু গোয়েন্দা সংস্থার লোকজন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন প্রত্যেকে এই আতাউল্লাহ জুনানীর হদিসের জন্য তারা মরিয়া হয়ে গিয়েছিল। সর্বশেষ আমরা দেখলাম যে আজকে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে তাকে আটক করা হয়েছে, এবং তার আটকের খবরে যেমনটা বলছিলাম রোহিঙ্গারা যেমন খুশি, আমি মনে করি এই যে কক্সবাজারের স্থানীয় মানুষ যারা আছে তারা কিন্তু অনেকটা খুশি। কেননা মিয়ানমারের যে চলমান যে তাদের যে চাঁদাবাজি, মাদক পাচার, যে অপরাধগুলো সংঘটিত হয় সেগুলো কিন্তু প্রভাবটা যারা স্থানীয় আছে তাদের উপরও পড়ে, যার কারণে এই যে কক্সবাজারের মানুষগুলো তারাও কিন্তু স্বস্তি মিলেছে। এবং আরেকটা আপনি যে প্রশ্ন তুলেছেন, তিনি মিয়ানমার থেকে এখানে এসেছেন, তারপর তিনি নারায়ণগঞ্জের মতো একটি দূরের জায়গায় গিয়ে ধরা পড়েছেন। এই বিষয়টা আমি মনে করি এখানে অনেকটা আইনশৃঙ্খলা বাহিনীর তাদের যে আসলে ব্যর্থতা। কেননা আমরা মনে করি যে সীমান্ত যে চৌকিগুলো আছে অনেকটা আসলে অনিরাপদ, কেননা সেখানে এই মিয়ানমারের সাথে বাংলাদেশের যে আসলে যে সীমান্ত এরিয়া আসলে অনেকটা দূর, প্রায় 80 থেকে 90 কিলোমিটার সীমান্ত চৌকি। এর মধ্যে কিন্তু বেশিরভাগ চৌকি কিন্তু কোনো ধরনের নিরাপত্তা কর্মী থাকে না, যার কারণে আমি মনে করি এই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্রোহী গোষ্ঠী, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরসা থেকে শুরু করে অন্যান্য যে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা এটিকে কাজে লাগিয়ে যে সমস্ত অপরাধ, মাদক পাচার থেকে শুরু করে অন্যান্য যে অপরাধ সংগঠিত করছে সেগুলো তারা সহজে করতে পারছে বলে আমি মনে করি। এবং আমি মনে করি
এখন যেহেতু আরসা প্রধান আতাউল্লাহকে আটক করা হয়েছে, তার মতো রোহিঙ্গা ক্যাম্পে আরও দেখা যায় যে আরসি থেকে শুরু করে অন্য যে বিদ্রোহী গোষ্ঠী আছে কিংবা অপরাধ সংগঠিত করে এরকম বাহিনী আছে, তাদেরকেও প্রত্যেককে আইনের আওতায় আনা হোক, যার ফলে আমি মনে করি অনিরাপদ রোহিঙ্গা ক্যাম্প নিরাপদ হবে। এবং এই আতাউল্লাহর বিরুদ্ধে যে বড় ধরনের যে অভিযোগটা হচ্ছে, তিনি হচ্ছে 2017 সালে রোহিঙ্গা প্রত্যাবাসনে রোহিঙ্গাদের প্রিয় নেতা মহিবুল্লাহকে হত্যা করেছে, এর একটা অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। যার কারণে এই যে আরসা প্রধান আতাউল্লাহ সহ তার যে বাহিনীর যে অন্যান্য লোকজন আছে, তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী বারবার নজরে রেখেছিল। সর্বশেষ আজকে খবর এসেছে তাকে আটক করেছে। এটা হচ্ছে কক্সবাজারের স্থানীয় মানুষ এবং রোহিঙ্গাদের মধ্যে স্বস্তির খবর। কথা বলছিলাম সহকর্মীদের সাথে। মূলত নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থেকে আশরাফ প্রধান আতাউল্লাহ জুনুনিকে গ্রেফতারের খবরে স্বস্তি ফিরলেও বেশ কিছু প্রশ্ন উঠছে, যে সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেকে ধারণা করছে নাশকতার পরিকল্পনা থাকতে পারে, যেহেতু তারা বেশ কয়েকদিন বাংলাদেশে অবস্থান করছিল এবং বেশ কিছু জায়গায় তারা বৈঠক করার একটি খবর আমরা শুনেছি। অন্যদিকে তবে এত প্রশ্নের মাঝে একটি স্বস্তির খবর, সেটি হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের মাঝে যে স্বস্তির খবর, সেটি আমরা জানিয়ে দিচ্ছিলাম। দর্শক, এ ছিল সর্বশেষ। সাথে ছিলাম আমি সরওয়ার সাকিব।